সে আজ অনেক দিনের কথা, প্রায় 10-12 বছর আগের। দুর্গাদাসবাবু তখনও উকিল হননি। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়কে হয়তো তোমরা ভালো করে চেনো না, তবে আমি বেশ চিনি। চলো আজ তাঁর সাথেই তোমাদের পরিচয় করিয়ে দিই। ছোটবেলায় কোথা থেকে বাবা মা মরা এক অনাথ ছেলে রামদাসবাবুর বাড়িতে এসে আশ্রয় নিয়েছিল। সবাই বলতো ছেলেটি খুব ভালো, বেশ সুন্দর আর বুদ্ধিমান। দুর্গাদাসবাবুর বাবার খুব আদরের ছিল সে। বাড়ির সব কাজ সে নিজে থেকেই এগিয়ে গিয়ে করত। গরুকে খাবার দেওয়া থেকে শুরু করে বাবুকে তেল মাখানো সব কাজ সে নিজেই করতে চাইত। সব সময় কাজের মধ্যে থাকতে সে খুব ভালোবাসত। ছেলেটির নাম হরিচরণ। বাড়ির গিন্নিমা তার কাজ দেখে বড় অবাক হতেন, মাঝে মাঝে বকাও দিতেন। বলতেন, হরি, অন্য চাকর তো আছে, তুই ছেলে মানুষ, এত খাটছিস কেন? হরির একটাই দোষ ছিল, সে খুব হাসতে ভালোবাসত। হেসে উত্তর দিত, মা, আমরা তো গরিব মানুষ, আমাদের তো খাটতেই হবে, বলো, বসে থেকে কি হবে? এভাবেই কাজকর্মে আর সবার আদরে হরিচরণের প্রায় 1 বছর কেটে গেল। সুরো হলো রামদাসবাবুর ছোট মেয়ে, বয়স এই 5-6 বছর হবে। হরিচরণের সাথে সুরোর খুব ভাব ছিল। সুরো যখন দুধ না খাবার জন্য গিন্নিমার সাথে জেদাজেদি করত, যখন মা অনেক বকাঝকা করেও এই ছোট্ট মেয়েকে কিছুতেই রাজি করাতে পারতেন না, এমনকি রেগে গিয়ে সুরোর গাল টিপে ধরেও তাকে দুধ খাওয়াতে পারতেন না, তখন হরিচরণ এলেই কাজ হতো। দুধটা খেয়ে নাও মা। আমি খাবো না, আমি খাবো খেয়ে না। আহা, ওরকম করতেন, খেয়ে না। এই খা না মুকুরি। খাবো না, আমি তো দুধ খা। খাবো না। দাও মা, আমি খাইয়ে দিই, দাও। এসো খুকুমণি, খেয়ে নাও, খেয়ে নাও। যাক, অনেক অবান্তর কথা বলে ফেললাম। এবার আসল কথায় আসি। দুর্গাদাসবাবুর বয়স যখন 20, এটা তখনকার কথা। দুর্গাদাস এতদিন কলকাতাতেই পড়াশোনা করত। বাড়ি আসতে হলে স্টিমারে করে অনেক দূরে আসতে হতো, তারপর পায়ে হেঁটে আরও খানিকটা পথ। যাতায়াত খুব একটা সহজ ছিল না, তাই দুর্গাদাসবাবু খুব বেশি বাড়ি যেতেন না। ছেলে বিয়ে পাশ করে ফিরেছে, গিন্নিমা তাই দারুণ ব্যস্ত। ছেলেকে ভালো করে খাওয়ানো আর আদর যত্ন করা সব মিলিয়ে পুরো বাড়ি যেন আনন্দে মেতে উঠেছে। দুর্গাদাস মাকে জিজ্ঞাসা করল, মা, এই ছেলেটি কে গো? এটি একজন কায়স্থ ছেলে, বাপ মা নেই, তাই কর্তাকে নিজে রেখেছে। চাকরের কাজকর্ম সমস্তই করে, আর বড় শান্ত, জানিস তো, কোনো কথাতেই রাগ করে না। আহা, বাপ মা নেই, তাতে আবার ছেলে মানুষ, আমি বড় ভালোবাসি। বাড়ি এসে দুর্গাদাসবাবু হরিচরণের এই পরিচয় পেলেন। যাই হোক, আজকাল হরিচরণের অনেক কাজ বেড়ে গেছে, তবে এতে সে খুশিই হয়েছে, বিরক্ত নয়। ছোটবাবুকে মানে দুর্গাদাসকে স্নান করানো, দরকার মতন জল এগিয়ে দেওয়া, ঠিক সময়ে পান আর হুঁকো জোগাড় করে রাখায় হরিচরণ বেশ ওস্তাদ। দুর্গাদাসবাবুও ভাবেন ছেলেটি বেশ চালাক চতুর, তাই জামা কাপড় গুছিয়ে রাখা বা তামাক সাজার মতন কাজগুলো হরিদাস না করলে দুর্গাদাসবাবুর ঠিক পছন্দ হয় না। আজ দুর্গাদাসবাবুর একটা বড় ভোজবাড়ির নেমন্তন্ন আছে। রাতে বাড়িতে খাবেন না, ফিরতেও অনেক রাত হবে, তাই তিনি হরিচরণকে সব কাজ সেরে শুয়ে পড়তে বলে গেছেন। এবার হরিচরণের কথায় আসি। দুর্গাদাসবাবু বাইরের বসার ঘরেই রাতে শুতেন। রাতে দুর্গাদাসবাবুর বিছানা করে দেওয়া, তিনি শুলে তার পা টিপে দেওয়া, এগুলো হরিচরণেরই কাজ ছিল। বাবু ঘুমিয়ে পড়লে হরিচরণ পাশের একটা ঘরে গিয়ে শুতো। সন্ধ্যের ঠিক আগেই হরিচরণের মাথাটা সেদিন টিপ টিপ করতে লাগলো। হরিচরণ বুঝল
তার জ্বর আসছে। মাঝে মাঝেই তার এই জ্বর হতো। তার এই লক্ষণগুলো বরাবরই চেনা। হরিচরণ আর বসে থাকতে পারল না, ঘরে গিয়ে শুয়ে পড়ল। ছোটবাবুর যে বিছানা করা হয়নি সে কথা আর তার মনেই রইল না। রাতে সবাই খাওয়া দাওয়া করল, কিন্তু হরিচরণ এলো না। গিন্নিমা দেখতে এলেন, দেখলেন হরিচরণ ঘুমাচ্ছে। গায়ে হাত দিয়ে দেখলেন গা জ্বরে পুড়ে যাচ্ছে। বুঝলেন খুব জ্বর এসেছে, তাই তাকে আর বিরক্ত না করে তিনি চলে গেলেন। ও মা, এ তো গা জ্বরে পুড়ে যাচ্ছে। রাত তখন প্রায় 12টা। নেমন্তন্ন খেয়ে দুর্গাদাসবাবু বাড়ি এসে দেখলেন তার বিছানা তখনও করা হয়নি। একে তো ঘুমের ঘোর, তার উপর সারা রাস্তা তিনি ভাবতে ভাবতে আসছিলেন যে বাড়ি গিয়ে সোজা হয়ে শুয়ে পড়বেন, আর হরিচরণ তার পা থেকে জুতো খুলে পা টিপে দেবে, আর সেই আরামে হুঁকো টানতে টানতে তিনি ঘুমিয়ে পড়বেন। কিন্তু এসে দেখলেন সব উল্টো। হতাশ হয়ে তিনি রাগে জ্বলে উঠলেন। প্রচণ্ড রেগে গিয়ে 2-4 বার হরিচরণ হরি ইত্যাদি বলে চিৎকার করলেন, হরিচরণ, হরিচরণ, হরি, এই হরি! কিন্তু হরি কোথায়? সে তো জ্বরের ঘোরে প্রায় অজ্ঞান হয়ে পড়ে আছে। দুর্গাদাসবাবু ভাবলেন বদমাসটা ঘুমোচ্ছে, তাই ঘরে গিয়ে দেখলেন সে দিব্যি চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। আর সহ্য হলো না তার। প্রচণ্ড জোরে হরির চুল ধরে টেনে তাকে বসানোর চেষ্টা করলেন, কিন্তু হরি আবার বিছানার ওপর ঢলে পড়ল। এবার দুর্গাদাসবাবু রাগে হিতাহিত জ্ঞান হারালেন। জুতো সমেতই হরির পিঠে সজোরে লাথি মারলেন, আর সেই প্রচণ্ড মারে হরির জ্ঞান ফিরল। সে ধর্মর করে উঠে বসল। দুর্গাদাসবাবু বললেন, এই হরি, হরি, আমার পুত্র ঘুমিয়ে পড়েছেন, বিছানাটা কি আমি নিচে করব? বকতে বকতে তার রাগ আরো বেড়ে গেল। হাতের বেতে দিয়ে হরিচরণের পিঠে আরো 2-3 ঘা তিনি বসিয়ে দিলেন। রাতে হরি যখন পা টিপছিল তখন 1 ফোঁটা চোখের জল হয়তো দুর্গাদাসবাবুর পায়ের উপর পড়েছিল। সারা রাত দুর্গাদাসবাবুর আর ঘুম হলো না। ওই 1 ফোঁটা চোখের জল তার কাছে অনেক গরম বলে মনে হয়েছিল। দুর্গাদাসবাবু হরিচরণকে সত্যিই ভালোবাসতেন। তার শান্ত স্বভাবের জন্য সে সবারই খুব আদরের ছিল। বিশেষ করে এই 1 মাসে সে দুর্গাদাসের আরো কাছের হয়ে উঠেছিল। রাতে কতবার দুর্গাদাসবাবুর মনে হলো যে একবার গিয়ে দেখে আসেন ছেলেটার কতটা লেগেছে, কিন্তু সে তো সামান্য চাকর, তার কাছে গেলে তার কি ভালো দেখায়? কতবার মনে হলো একবার গিয়ে তাকে জিজ্ঞাসা করেন জ্বরটা কমলো কিনা, কিন্তু তাতে তার অহংকারে বাধা দিল। সকালবেলায় হরিচরণ খুঁড়িয়ে খুঁড়িয়ে মুখ ধোয়ার জল এনে দিল, তামাক সেজে দিল। দুর্গাদাসবাবু তখনও যদি একবার কাছে টেনে দেখতেন তার বেতের আঘাতে ছোট্ট ছেলেটার পিঠে কেমন রক্ত জমে আছে, লাথিতে কেমন ফুলে উঠেছে। আহা, সে তো একটা বাচ্চা ছেলে, তার তো বয়স 13ও পেরোয়নি। বাচ্চার কাছে আবার লজ্জা কিসের? সকাল 9টার সময় কোথা থেকে একটা টেলিগ্রাম এলো। খবরটা দেখে দুর্গাদাসবাবুর মনটা কেমন কেঁপে উঠল। খুলে দেখলেন তার স্ত্রীর খুব অসুখ। ধরাস করে বুকে হাত দিয়ে তিনি বসে পড়লেন। সেদিনই তাকে কলকাতায় চলে আসতে হলো। গাড়িতে উঠে ভাবলেন, ভগবান, এর জন্য কি শাস্তি পেতে হচ্ছে আমায়? প্রায় 1 মাস কেটে গেছে। দুর্গাদাসবাবুর মন আজ বেশ ভালো। তার স্ত্রী এই যাত্রায় বেঁচে গেছেন, একটু সুস্থ হয়েছেন।
গ্রামের বাড়ি থেকে আজ একটা চিঠি এসেছে। চিঠিটা দুর্গাদাসবাবুর ছোট ভাই লিখেছে। চিঠির একেবারে শেষে এক জায়গায় লেখা, খুব দুঃখের কথা, কাল সকালে 10 দিন জ্বরে ভুকে আমাদের হরিচরণ মারা গেছে। মারা যাবার আগে বারবার আপনাকে দেখতে চেয়েছিল। আহা, বাপ মা মরা অনাথ ছেলেটা। আস্তে আস্তে দুর্গাদাসবাবু চিঠিটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিলেন।